এবার ভয়াবহ আন্তর্জাতিক চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নতুন করে নির্বাচন দিতে হবে সেনাবাহিনীর অধীনে। অন্যদিকে 40টি দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চিঠি পাঠিয়েছে। চিঠিতে নতুন নির্বাচন চেয়েছে বিশ্বের 40টি দেশ। তারা বলেছে নির্বাচনকে মানে না, নতুন করে নির্বাচন দিতে হবে। প্রধানমন্ত্রী হতে চান না শেখ হাসিনা। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলতেছি, আমার বাবাদের রক্তের সাথে যুদ্ধের সাথে বেইমানি করেছে আওয়ামী লীগ। দর্শক, এবার আন্তর্জাতিক চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নতুন করে নির্বাচন হবে সেনাবাহিনীর অধীনে। নতুন করে নির্বাচন দিতে বাংলাদেশে চিঠি পাঠিয়েছে 40টি দেশের প্রধানমন্ত্রীরা। এমনই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে। অন্যদিকে একদিনে ক্ষমতার গণেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, এমনই বোমা ফাটানো মন্তব্য করেছেন বিএনপির কর্মী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনার এমন মন্তব্যে সারা দেশে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। তো দর্শক, চলুন শুরুতে আমরা দেখে আসি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কি বলেছে। পরবর্তীতে দেখব আন্তর্জাতিক চাপে প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করতে চাচ্ছেন। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে দেখে আসা যাক। আশা করি লাইক দিয়ে আপনার মন্তব্যটা করে যাবেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলতেছি, আমার বাবাদের রক্তের সাথে যুদ্ধের সাথে বেইমানি করেছে আওয়ামী লীগ। তাহলে কেন একদিন দুই দিনের মধ্যে গণেশ উল্টে গেল? কারা এটা রোল প্লে করেছে? যারা বাংলাদেশের নির্বাচনের অঙ্কটা খুব ভালোভাবে জানে, বিএনপি, জামাত, ইসলামপন্থীরা নির্বাচন করলে আওয়ামী লীগ বাংলাদেশে স্থায়ী বিরোধী দলে পরিণত হবে। এই অঙ্ক যার কাছে পরিষ্কার, তার কাছে বাকশালও পরিষ্কার হয়ে যাবে। বাকশাল প্রথম যেটা করেছে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে শেখ মুজিবের নেতৃত্বে বাকশাল করে বেইমানি করেছে। এই বেইমানি করার মধ্য দিয়ে যেটা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে তারা বেইমানি করেছে। 75-এ যা হয়েছে এটা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই ছিল, নির্বাচন আর বাকশালের লড়াই ছিল না। এখন আমরা যেখানে আসছি, নির্বাচন এটা কোনো প্রাসঙ্গিক আলোচনা না। নির্বাচন থেকে আমাদেরকে এখন অনেক দূরে দেখতে হবে। নির্বাচন কিছু যায় আসে না। কমিউনিস্ট পার্টি নির্বাচন করে, উত্তর কোরিয়া নির্বাচন হয়, চায়নাতেও নির্বাচন হয়, বেলারুশে, কম্বোডিয়াতে, যত ফ্যাসিস্ট কান্ট্রি আছে সব ফ্যাসিস্ট কান্ট্রিতে কোনো না কোনো ফর্মে নির্বাচন হয়। ওই নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন হয় না, দেশের ভাগ্য পরিবর্তন হয় না। অতএব 14, 18, 24-এ নির্বাচন হচ্ছে ওই ফ্যাসিজমের পুনর্নবায়নের নির্বাচন আর কি। এগুলো তো আমাদের লড়াইটা আজকে এসে পড়ছে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইতে। এবং আমি বারবার বলেছি যে কৃতদাসদের রাষ্ট্র লাগে না, দাসদাসীদের স্বাধীনতা লাগে না, কুকুর বিড়ালদের জন্য অধিকারের প্রশ্ন আসে না। এইটা জাতিকে, আমাদেরকে, সাধারণ মানুষকে, 20 কোটি মানুষকে বুঝতে হবে আপনি কিসের বিরুদ্ধে লড়াই করছেন। আপনার লড়াই কি দাসত্বের জন্য লড়াই? দাস হয়ে বেঁচে থাকার জন্য লড়াই নাই, চুপ থাকেন শুধু। আওয়ামী লীগ কি করেছে দেখেন, 15 অ্যামেন্ডমেন্টে শুধু কেয়ারটেকার প্রভিশন বাতিল করে নাই, গণভোটের যে রেফারেন্ডামের যে প্রভিশন ছিল আমাদের কনস্টিটিউশনে সেটা বাতিল করে দিয়েছে। তাহলে এখন তারা বলছে যে কেয়ারটেকার প্রভিশন বাতিল হয়েছে, কিন্তু আমাদেরকে তার গণভোট করা লাগতেছে না, কারণ সংবিধানে তো আমাদের গণভোট নাই। এই যে বাকশালের ফ্রেমওয়ার্কটা যদি বোঝেন, জাতিকে বুঝতে হবে যে বাকশাল কিভাবে ওয়ার্ক করে, ফ্রেমওয়ার্কটা কোথায়। এই একই ভাবে দেখেন 2011 সাল থেকে যা যা নাটক হচ্ছে, এরপর থেকে 14, 18, 24, যে 11 সাল থেকে এই সরকার অবৈধভাবে দেশ শাসন করছে। কেন? আমি আপনাদেরকে এর আগেও অনেকবার বলেছি, সংবিধান সংশোধনী এমন একটা ব্যাপার, আমরা যদি একটা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট ফলো করি, আমি বহু বছর ধরে ব্রিটিশ এবং আমেরিকার এবং ওয়েস্টার্ন পলিটিক্স ফলো করতেছি, সংবিধান সংশোধনীতে হাত দিতে হলে ম্যান্ডেট নিতে হয় আগে থেকে। এটা বিল না যে আমি পানি পরিশুদ্ধ করার একটা বিল দিলাম পার্লামেন্টে, আমি আবহাওয়া পরিবর্তন বিষয়ক বিল দিলাম, আমি দূষণ প্রতিরোধ বিল করলাম, এগুলোর জন্য ম্যান্ডেট লাগে না। কিন্তু সংবিধানে হাত দিতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। জনগণের ম্যান্ডেট কিভাবে আসে? দুইভাবে আসে। একটা হচ্ছে আপনি অব্যবহিত নির্বাচনের আগে আপনি জাতিকে বলবেন যে আমরা কেয়ারটেকার প্রভিশন বাতিল করব, আপনাদের কাছ থেকে ম্যান্ডেট চাই। ভোটের মধ্যে দিয়ে এই ম্যান্ডেট প্রমাণিত হয়ে যাবে, আপনাকে যদি ভোট দেয় আপনার ম্যান্ডেট পেয়ে গেলেন। দ্বিতীয়ত হচ্ছে রেফারেন্ডাম, পোস্ট ফ্যাক্ট ইফেক্ট যদি আপনি দিতে চান, যে আপনি এটা সংসদে প্রিলিমিনারি ড্রাফট পাস করাবেন, করায় গণভোটে দিয়ে দেবেন। তাহলে দেখেন যে একটা সুপ্রিম কোর্টের রায়, সংসদের একটা বিল, আওয়ামী লীগ 1 মাসের ভিতরে বিল এনে আপনার 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে পুরো রায় কার্যকর করে দিল। অথচ রায়ের কিন্তু ফুল রিপোর্টও তখন আসে নাই, পুরো রায়টা আসে নাই, লিখিত রায়। সরকার এটা করতে পারে না, শর্ট অর্ডার দিয়ে পার্লামেন্টে সংশোধনী হতে পারে। প্রধানমন্ত্রী হতে চান না শেখ হাসিনা। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভবিষ্যতে তরুণদের সুযোগ করে দিতে চান বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী থাকতে চান না শেখ হাসিনা। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেন, পরবর্তী মেয়াদে নিজে প্রধানমন্ত্রী না হয়ে তরুণ প্রজন্মকে সুযোগ করে দিতে চান তিনি। বছর এই দলের সভাপতি, এত লম্বা সময় কেউ কখনো থাকে না।
আমি চাই যে আমি জীবিত থাকতে থাকতে আমরা নতুনভাবে নেতা নির্বাচন করে এই সংগঠনকে আরো গতিশীল করার চেষ্টা করবো। এখনই নির্বাচন হচ্ছে না তো, ওটা পরে বলে, কিন্তু এটা করতে হবে। আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমরা অনেক বৃদ্ধ হয়ে গেছি, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, আমরা বসেন, এখন আমরা আমাদের কাজ আছে, আরো কাজ আছে, বসেন। অনেকগুলো ইনস্টেন্স আমাদের সামনে আছে। সুতরাং এখানে এটা বাংলাদেশ কিন্তু কম্বোডিয়া নয়। সরকার এক কথা যদি বলা চলে যে সরকার যদি মনে করে তাদের দেয়া সিলেকশন ডেতে তারা সিলেকশন করে পার্লামেন্ট গঠন করে তারা পার করে দিবে, এটি হবে না। আপনারা সেটি দেখতে পাবেন, ওয়েট এন্ড সি। বাংলাদেশ শুধু তো বিএনপির দেশ না, বাংলাদেশের গণতন্ত্র ফেরায় আনার দায়িত্ব শুধু বিএনপির না, সকল আবাল বৃদ্ধ বনিতা সকলেই আক্রান্ত মানুষ। যারা আমি একজন সংবাদপত্রের সংবাদকর্মী, যারা সুশীল সমাজ, যারা শিক্ষক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল, সন্দেহ নাই তাতে, কিন্তু বিএনপির ফ্রন্ট লাইন আছে। এটি সকলের সমস্যা, এই সমস্যাকে সবাইকে অ্যাড্রেস করতে হবে। কূটনীতি বলতে রাজনৈতিক দলের কূটনীতি, রাজনৈতিক দলে হচ্ছে সেটা একটা বাংলাদেশের ভিতরে তারা রাজনীতির প্র্যাকটিস করে, তারা গণতন্ত্র প্র্যাকটিস করে, এবং গণতন্ত্রের যারা বন্ধু তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক যে মানে প্র্যাকটিস অর্থাৎ যে অনুশীলন সেটিকে তারা সমর্থন করে। বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় অতীতেই ছিল, যেহেতু আপনি বিএনপির কথা জিজ্ঞেস করছেন সেটা বলছি। সুতরাং মানুষ তো বাংলাদেশের মানুষ যেভাবে তারতম্য করতে পারে এই শাসন এবং সেই তখনকার শাসন, এটি বিদেশিরাও করতে পারে। তারা বুঝতে পারে যে এই তারতম্যটুকু কতটুকু, যে কিভাবে এখন একদলীয় শাসনের জাতাকলে নিষ্পেষিত এবং তখনকার বিএনপির শাসন আমল কিরকম ছিল, সংবাদপত্রের স্বাধীনতা তখন কিরকম ছিল, তখন গুম খুন ছিল কিনা, এগুলো তো মানুষের কাছে খুবই পরিষ্কার। মানুষের স্মৃতি এত তাড়াতাড়ি বিভ্রান্ত হওয়ার কথা নয়। বিএনপির আমি তো কোনো পলিটিক্যাল পার্টির ডিসিশন বা তারা কি করছে সেটা বলতে পারবো না। আমি আপনার মতোই একজন সংবাদকর্মী, আমি সেইভাবেই এখন এগুলো তো মানে স্বৈরাচাররা এগুলো করে, আমরা দেখেছি। তারা ছোট ছোট পার্টি গঠন করে মানুষকে কিনতে চায়, মানুষকে তাদের দলে ভেড়াতে চায়, এবং যুক্তরাষ্ট্র কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র তার এটা তো তার দেশের জনসাধারণ আছে, তার নানা পলিসি আছে, কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে এবং শেষ অবধি পর্যন্ত বাংলাদেশের মানুষের সঙ্গে থাকবে বলে আমার। এদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া আজই শপথ নেবে নতুন মন্ত্রিসভা, এবং সেটার জন্য তারা অপারেশনটা করার মতো আগায় নাই। তখন তারা সেনাবাহিনীর সহায়তা চেয়েছে, এবং গতকালকে সন্ধ্যার পরে রাত্রে 8-9টার দিকে আমাদেরকে বলা হয়েছে যে সেনাবাহিনীকে অপারেশনটা করার জন্য। এবং তারপরের থেকে আমাদের এখানে 17 পদাতিক ডিভিশন আছে, তার অধীনে প্রথম প্যারাকাউন্টার ব্যাটালিয়ন আছে। তারা এসে মূলত অপারেশনাল যে রেকি প্ল্যানিং সেগুলো গতকালকে রাত্রে সেগুলো করেছে, এবং আজকে সকাল থেকে আনুমানিক 7:30-8টার দিকে রান হয়েছে, 9টার দিক থেকে অপারেশন শুরু হয়েছে। এবং আমাদের প্রথম লক্ষ্য ছিল, এবং সেটা করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল, সেটা ছিল আমাদের প্রাইম লক্ষ্য। সেই লক্ষ্যটা আমরা খুব সফলতার সাথে আমাদের এটা সক্ষম করতে পেরেছি। তো যার জন্য এই পুরো অপারেশনটা অনেক কেয়ারফুলি করতে হচ্ছে, এবং এর জন্য অনেক সময় লাগছে। আজকে এ পর্যন্ত যা অপারেশন হয়েছে তাদের মেইন কাজ, এবং সেটা আমরা সফলতার সাথে করতে পেরেছি, এবং এক্স্যাক্টলি অপারেশনটা কখন শেষ হবে। অবশেষে সেনাবাহিনীর নির্দেশেই পদত্যাগের ঘোষণা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে সেনাবাহিনীর তত্ত্বাবধানেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘন্টার মধ্যেই মন্ত্রী পরিষদের সকল মন্ত্রীকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিবেন সেনাপ্রধান। এর ফলে সকল রাজনৈতিক দল ও সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়েই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতা ছেড়ে পুনরায় নির্বাচন দিতে 25 বিশ্ব নেতার চিঠি যে শর্ত দিল প্রধানমন্ত্রী। এরপর থাকছে ভিসা নিষেধাজ্ঞা দেয়া নিয়ে যা জানালো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সবশেষে দেখবেন যে সংকটে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাবে হাসিনা সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ জোরালোভাবে বাংলাদেশের উপর মার্কিন ভিসা নীতি নিয়ে আলোচনা হয়। নির্বাচনের পরও সেই ভিসা নীতি নিয়ে আলোচনা হচ্ছে। নতুন করে বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এমন প্রশ্নই উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ। বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নে নতুন করে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান স্টেট ডিপার্টমেন্টের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ভিসা নিষেধাজ্ঞা ইস্যুতে নীতির কোনো পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 3টি সরকারের আমলে যে দেশটির সঙ্গে তারা সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছে এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যারা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সে দেশটি নিঃসন্দেহে ভারত। প্রধানমন্ত্রী হাসিনার নতুন মেয়াদেও সেই ধারা বজায় থাকার সম্ভাবনা 16 আনা। অন্যদিকে ভারতের পররাষ্ট্র নীতিতেও বাংলাদেশের গুরুত্ব বিগত 1.5 দশকে ক্রমশ বেড়েছে। আনুষ্ঠানিকভাবেও ভারত একাধিকবার বলেছে সমগ্র দক্ষিণ এশিয়াতে বাংলাদেশই তাদের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। ইতিমধ্যে বাংলাদেশে গত 7ই জানুয়ারি তো দর্শক দেখলেন, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্ব সহকারে যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ। দর্শক ছোট্ট একটা আবদার রাখবো, যারা যে জেলা থেকে দেখছেন, যে দেশ থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে
সেই জেলার সেই থানার নাম লিখে যাবেন। দর্শক, নড়াইল থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাদের জানাবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ যারা মন্তব্য করেননি আপনাদের মন্তব্যটা করে যাবেন। একটা কথা বলে রাখি, মন্তব্যের কারণে আমাদের চ্যানেল কোনো দায়ভার নেবে না। এখানে ব্যক্তিগত স্বাধীনতা আছে সবার, যার যার মন্তব্য সেই করে যেতে পারেন। এতে আপনাকে কেউ গালিও দেবে না, ভালোও বলবে না। তবে ভালো এতটুকুই হবে যে আপনি যে মন্তব্যটা করেছেন সেটা আরেকজন দর্শক আপনার ওপিনিয়ন অর্থাৎ নিজস্ব মতামতটা সে বুঝতে পারবে যে আপনি কি বলতে চান। অর্থাৎ বাংলার মানুষ এই ভিডিও দেখে কে কি বলতেছে সে অনুযায়ী সেও একটা মতামত করতে পারবে, আপনিও একটা সে অনুযায়ী সেই কমেন্ট দেখে মতামত করতে পারবে। তো দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ জানাই, বিশেষ করে আপনাকে। আর আপনাকে একটা রিকোয়েস্ট করি, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং আপনিও ছিলেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আলোচিত, সমালোচিত, ভাইরাল, গুরুত্বপূর্ণ ভিডিও বিষয়বস্তু নিয়ে বিস্তারিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমাদের চ্যানেলগুলো নিউজ আপডেটের জন্য না, মূলত যে ভাইরাল নিউজগুলো আসে এগুলো বিস্তারিত সবসময় পাওয়া যায় না, এই কারণে আমরা বিস্তারিত দেখাই। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামতটা চাই এবং পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।